ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আমরা যেটা কন্টিনিউ করছিলাম যে 143 পৃষ্ঠার ফিজিক্যাল সায়েন্স এর কোশ্চেনগুলো সলিউশন এবিটি এর। তো আমরা পার্ট 1-এর পর পার্ট 2 শুরু করব। তো পার্ট 1-এ আমরা যেখানে কমপ্লিট করেছিলাম বা যেখানে ক্লাসটি বন্ধ করেছিলাম তারপর থেকে পার্ট 2টি শুরু করতে যাচ্ছি, যেখানে প্রথম প্রশ্নটি রয়েছে 3.3, যার প্রথমেই বলছে অবতল দর্পণ দ্বারা অসৎ সমশীর্ষ ও আকারে বড় প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তা চিত্রসহ দেখাও। তো এই যে অসৎ সমশীর্ষ ও বস্তুটির থেকে আকারে বড়, এই অবতল দর্পণের জন্য চিত্র এবং কিভাবে এটি সৃষ্টি হয়েছে সেটি ব্যাখ্যা করে দেওয়া হলো। অথবাতে বলছে প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই যে প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেওয়া হলো। নেক্সট এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম বলছে, কি বলছে দেখে নেব। যে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত। তো দুটো বাল্ব ধরে নেব, একটা 220 ভোল্টের জন্য আর একটি 110 ভোল্টের। তো এখানে ভোল্ট বলে দেওয়া আছে 220 ভোল্ট এবং পি মানে ক্ষমতা বলছে 50 ওয়াট। আর অপোজিট বাল্বটির জন্য ভি বলে দেওয়া রয়েছে 110 ভোল্ট এবং পি দেওয়া রয়েছে 60 ওয়াট। তো আমাদের নির্ণয় করতে হবে রোধের অনুপাত, মানে আর 220 সমান জিজ্ঞাসা চিহ্ন, এদিকে আর 110 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো রোধের অনুপাত সমীকরণটি কি হয়ে থাকে, আর সমান ভি স্কয়ার বাই পি। তো এখানে ভি এর মান 220, স্কয়ার আছে তাই একে দুবার লিখে দিলাম 220 বাই পি এর মান 60। 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 3 6, 2 1 2। আচ্ছা, আমরা এটা এখন কাটাকাটি করব না, এটা থাক, পরে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। ঠিক একই রকমের দ্বিতীয় বাল্বটির জন্য রোধ দেখে নেব ভি স্কয়ার বাই পি, ওই একই সমীকরণে। সমীকরণটি 200, আচ্ছা এর জন্য ভোল্ট হয়ে থাকে 110, স্কয়ার আছে তাই দুবার করলাম, বাই পি হচ্ছে 60। এবারে এদের দুজনের অনুপাত আর 220 অনুপাত আর 110। তো আর 220 এর মান কত হয়েছে, 220 ইন্টু 220 বাই 60 অনুপাত 110 ইন্টু 110 বাই 60। তো এদের দুজনকে কাটাকাটি করে নেব, একটু কালারটা চেঞ্জ করে নিই। এদিকের দুটো জিরো এদিকের দুটো জিরো কেটে গেল, এদিকের নিচের 60 এদিকের নিচের 60 কেটে গেল। আমরা এখন যদি ক্যালকুলেশন করি 11 দুগুণে 22, এদিকে 11 দুগুণে 22, অর্থাৎ আমরা কি পাচ্ছি যে 2 ইন্টু 2 অনুপাত 1, তাহলে 2 দুগুণে 4 অনুপাত 1, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, উদাহরণ সহ দেখাও। এই যে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় দেওয়া হলো এবং উদাহরণটা এই যে এখানে তুলে ধরেছি। নেক্সট অথবাতে বলছে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন হিসাবে প্রকাশ করা যায় না কেন। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na এক বন্ধন Cl হিসাবে প্রকাশ করা যায় না কেন সেটা জিজ্ঞাসা করেছে। তো এটা নেক্সট পেজে দেখে নেব, এই যে এখানে অ্যান্সারটি তুলে ধরেছি। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে এ একটি ধাতু, বি এবং সি একটি উচ্চ তড়িৎ-ঋণাত্মক মৌল, এ বি ও বি সি যৌগ দুটি তড়িৎযোজী না সমযোজী। তো এটা হবে তড়িৎযোজী। কেন তড়িৎযোজী হবে তার কারণটি এখানে দেওয়া হলো।
ওরই সঙ্গে বলছে আচ্ছা কিভাবে তড়িৎযোজী হয়েছে সেটা দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী যেটা বলছে কারণটি লেখো, এই কারণটি পরবর্তীতে দেওয়া হলো। নেক্সট বলছে কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো, তো H2S। বলছে গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো, তো এটি হয়ে যাবে FeS, তার সঙ্গে H2SO4 যোগ করলে আমরা FeSO4 এবং এই H2S গ্যাসটি পেয়ে যাব। নেক্সট পরবর্তী কোশ্চেন, পারদ সংকর বা অ্যামালগাম কাকে বলে? এই যে অ্যামালগাম কাকে বলে বলছে এর ব্যবহার লেখো, এই যে ব্যবহারটি দেওয়া হলো। অথবাতে বলছে লোহার মরচে পড়ার ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো, এই যে লোহা কিভাবে মরচে পড়ে তার সঙ্গে এই সংঘটিত বিক্রিয়া শর্ত এবং সমীকরণ 2 দেওয়া হলো। নেক্সট বলছে ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো ইথিলিনের গঠন সংকেত কেমন হয়ে থাকে? সি দ্বিবন্ধন সি, একটা সিতে দুটি এইচ এক বন্ধনের সঙ্গে যুক্ত হবে, দ্বিতীয় সিতেও একই রকম, এটি হচ্ছে ইথিলিন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি? এখানে আমরা লিখতে পারি এখানে উপস্থিত দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন উপস্থিত থাকায় এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, নেক্সট পরবর্তীতে কি বলছে, অথবাতে কিভাবে পরিবর্তন করবে সিএইচ, এটা হচ্ছে ত্রিবন্ধন হবে, ত্রিবন্ধন সিএইচ যেখান থেকে CH3 প্রস্তুত হয়েছে। এই যে এটি হচ্ছে CH ত্রিবন্ধন CH যেখান থেকে CH3 প্রস্তুত হয়েছে, এটি দুটি ধাপের মাধ্যমে প্রস্তুত হয়েছে। প্রথমে কে H2PT দেওয়ার পর H2C দ্বিবন্ধন CH2 প্রস্তুত হয়েছে, আবার ওই H2C দ্বিবন্ধন CH2কে H2PT দিয়ে আবারও পুনরায় একে CH3 এক বন্ধন CH3তে পরিণত করা হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখন আমরা বিভাগ ঘ নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম প্রশ্ন বলছে বয়েলের সূত্র ও চার্লসের সূত্রে সম্মিলিত রূপটি প্রতিষ্ঠা করো। এই যে এখানে সম্মিলিত রূপটি প্রতিষ্ঠা করা হলো চার্লসের এবং বয়েলের সূত্র থেকে। নেক্সট, তো এই ম্যাথটি তোমাদের আগেও সলিউশন করে দেওয়া হয়েছিল, যারা আগে থেকে যুক্ত ছিল তারা জানো। আর আজকে এখানে যেহেতু ম্যাথটি দেওয়া হয়েছে এখানেও আমরা সলিউশন করব, তো বারবার এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদেরও দেখবে একবারে ইজি হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের কি বলছে, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, তাহলে অশুদ্ধি রয়েছে কত? অশুদ্ধি 35%। তাহলে যদি অশুদ্ধি 35% থাকে তাহলে বিশুদ্ধ কত রয়েছে? আমরা এখানে অতএব দিয়ে লিখে নেব যে বিশুদ্ধ জিঙ্ক এর পরিমাণ 100 - 35 এত পার্সেন্ট সমান 65%। নেক্সট বলছে এইরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে
কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। তো এখানে এই 50 গ্রাম জিঙ্ক রয়েছে, এই 50 গ্রাম জিঙ্ক হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক। তাহলে এর মধ্যে এই 50 গ্রাম জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্ক কতটা রয়েছে সেটা আগে আমরা নির্ণয় করব। তো এখানে আমরা লিখতে পারি যে 100 গ্রাম নমুনায় 100 গ্রাম নমুনার মধ্যে জিঙ্কের পরিমাণ আমরা যেটা নির্ণয় করেছি 65%। তাহলে 50 গ্রামের মধ্যে 50 গ্রাম নমুনার মধ্যে জিঙ্কের পরিমাণ কত? 65/100 ইন্টু 50। 0 0 কেটে গেল, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 2 দিয়ে দিলে 2। আচ্ছা, এটা কাটাকাটি যাচ্ছে না, পয়েন্টে অ্যান্সার আসবে। 2 3 6, 2 দুগুণে 4, পয়েন্ট 2 5 10। ওকে, এত গ্রাম, 32.5 গ্রাম। এবারে আমাদের যে বিক্রিয়াটির কথা বলেছে, যে জিঙ্কের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 এটি বিক্রিয়া করার ফলে প্রশ্নতে বলেছে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তো এই হাইড্রোজেনের সাথে সাথে ZnSO4ও উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটি অলরেডি ব্যালেন্স করাই রয়েছে, কিছু আলাদা করে করার দরকার নেই। তো এখানে জিঙ্কের ভর দেওয়া রয়েছে প্রশ্নে, তাই আমাদের এই বিক্রিয়াতেও জিঙ্কের ভর নির্ণয় করতে হবে। জিঙ্কের আণবিক ভর বলে দেওয়া আছে প্রশ্নে 65। আচ্ছা, এর সঙ্গে H2 প্রশ্নে চেয়েছে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে, মানে হাইড্রোজেনের ওজন বের করতে হবে। তো এইচের আমরা জানি 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 1 2 2। তো এটা হচ্ছে বিক্রিয়ার সাপেক্ষে। তো এখানে আমরা লিখতে পারি 65 গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে 32.5 গ্রাম জিঙ্ক থেকে কতটা হাইড্রোজেন পাওয়া যাবে, এটাই আমরা নির্ণয় করলে আমাদের অ্যান্সারটি চলে আসবে। তো এটা নেক্সট পেজে দেখে নেব। 65 গ্রাম জিঙ্ক, 2 গ্রাম হাইড্রোজেন মানে H2 উৎপন্ন করে। তাহলে 32.5 গ্রাম জিঙ্ক কতটা হাইড্রোজেন উৎপন্ন করবে? 2/65 ইন্টু 32.5। পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে। তো এটা কাটাকাটি করলে 5 দিয়ে দেওয়া যাক। 5 একে 5, 5 3 15, 5 6 30, 5 5 25। আর তো এটা পুরো 13 দিয়ে কাটাকাটি হয়ে যেতে পারে। 13 দিয়ে 13 5 65, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 2 2 কেটে গেল, তাহলে থাকছে 1 গ্রাম হাইড্রোজেন H2 উৎপন্ন করে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 1 গ্রাম। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে যে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এটাও আগে আমরা সলিউশন করেছিলাম, আজকে আবারও দেওয়া রয়েছে, আজকেও একবার সলিউশন করে নেব। তো সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণটি নিচে দেওয়া হলো। তো ওই সমীকরণটি আমরা আরও একবার লিখে নেব। ওকে, তো এই সমীকরণের মধ্যে ব্যালেন্সও করে দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। Na2SO4 + 2 H2O। এবারে কি বলছে যে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড, যেহেতু সালফিউরিক অ্যাসিড গ্রামে দেওয়া রয়েছে, তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডকে গ্রামে নির্ণয় করব। এইচের 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এস এর হয়ে থাকে 32, প্লাস ও এর 16 ইন্টু ও 4টি রয়েছে, 4 দিয়ে গুণ দিলাম, 1 2 2, প্লাস 32 প্লাস 16 4 64। এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব 98 গ্রাম। ওকে, তারপরে প্রশ্নে কি বলছে, এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। তাহলে আবারও আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর নির্ণয় করব। 2K2 থাকলো,
এন এর জন্য 23 আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে, প্লাস ও এর 16 প্লাস এইচ এর 1, 2 গুণিতক টোটাল এটা যোগ করলে আমরা পাচ্ছি 40, তো 40 দুগুণে 80 এত গ্রাম। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 98 গ্রাম H2SO4 বিয়োজনের জন্য 80 গ্রাম NaOH প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নে বলেছে কত? 4.9 গ্রাম H2SO4 বিয়োজনের জন্য 80/98 ইন্টু 4.9। ওকে, তো এটা আমরা ক্যালকুলেশান করব। তো এই পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসছে, নিচের 0 উপরের 0 কেটে গেল। এবারে কাটাকাটিটা যদি আমরা করে থাকি তো 7 দিয়ে যাবে, 7 একে 7, 7 4 28 হচ্ছে, এটা 7 7 49, আবারও 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, এদিকে 2 দিয়ে দিলে 2 4 8, অর্থাৎ আমরা পাচ্ছি 4 সমান 4 গ্রাম NaOH প্রয়োজন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে তাপ প্রবাহ মাত্রার গাণিতিক সমীকরণ থেকে তাপীয় রোধের সমীকরণটি প্রতিষ্ঠা করো। তো এই যে নিচে এখানে তাপীয় রোধের সমীকরণটি প্রতিষ্ঠা করা হলো। নেক্সট বলছে এসআই পদ্ধতিতে তাপীয় রোধের এককটি কি হবে? কিলো ওয়াট ইনভার্স। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। এখানে লিখতে পারি যে থার্মোমিটারে উপস্থিত পারদ। নেক্সট বলছে একটি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ T1 কেলভিন উষ্ণতায় A1 স্কয়ার মিটার এবং T2 কেলভিন উষ্ণতায় A2 স্কয়ার মিটার। ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটি বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লিখতে বলছে। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দ্বারা চিহ্নিত করি। তো এটি কি হয়ে যাবে যে প্রস্থচ্ছেদ A2 মাইনাস A1 স্কয়ার মিটার বাই A1 স্কয়ার মিটার ইন্টু T2 মাইনাস T1 কেলভিন। তো এখানে স্কয়ার মিটার কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1 কেলভিন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে? আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম বলছে বায়ুতে আলোর বেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আমরা মার্ক করলাম। নেক্সট বলছে হীরকের মধ্যে আলোর বেগ 1.25 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে হীরকের প্রতিসরাঙ্ক কত? আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে হীরকের প্রতিসরাঙ্ক সমান হয়ে থাকে 0 মাধ্যমে আলোর বেগ বাই হীরক মাধ্যমে আলোর বেগ। তাহলে 0 মাধ্যমে আলোর বেগ আমাদের প্রশ্নেই রয়েছে, প্রথমেই মার্ক করেছিলাম 3 × 10⁻10
সেন্টিমিটার পার সেকেন্ড বাই হীরক মাধ্যমে আলোর বেগ 1.25 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এবারে এটা আমরা একটু কাটাকাটি করে নেব। আর আমাদের হীরকের প্রতিসরাঙ্ক এটা আমাদের জিজ্ঞাসা করেছে। তো সেন্টিমিটার পার সেকেন্ড কেটে গেল, 10⁻10 10⁻10 কেটে গেল। তো এটা আমরা কাটাকাটি পয়েন্টটাকে তুলে দিলে উপরে আমরা 100 পেয়ে যাব। তো একে কাটাকাটি করলে কোনোরূপ পরিবর্তন হচ্ছে কিনা একটু। তো 25 দিয়ে দিলে 25 4 100, 25 5 125। তো আর কাটাকাটি যাবে না, 3 × 4/5 হচ্ছে। আর এই প্রতিসরাঙ্কের কোনো একক থাকছে না। তো 3 4 12/5, 12কে 5 দিয়ে ভাগ করলে 5 2 10, 5 4 20, 2.4। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে, একটি আলোক রশ্মির কম্পাঙ্ক 3 × 10⁻17 হাজ হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো আমাদের এখানে কম্পাঙ্ক মানে n সমান দেওয়া রয়েছে 3 × 10⁻17 আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি c সমান n ল্যামডা। আমাদের নির্ণয় করতে হবে কার মান? ল্যামডা এর মান, অর্থাৎ c/n। তো এখানে c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, সব ক্ষেত্রে এই মানটি ব্যবহার করা হবে। তো c এর মান পুট করব 3 × 10⁸/n এর মান কত? 3 × 10⁻17। তো 3 3 কেটে গেল, 10⁸, 10⁻17 কেটে গেলে 17 থেকে 8 মাইনাস করব, অর্থাৎ আমরা পাচ্ছি 9। তাহলে আমরা লিখে নেব 10⁹, অর্থাৎ 1/10⁹। একে আমরা লিখতে পারি 10⁻⁻9। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটাই হচ্ছে ল্যামডা এর মান, এটাই চেয়েছিল। আর এর ল্যামডা এর এককটা হয়ে থাকে 10⁻⁻9 মিটার। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে, দেখাও যে সমান্তরাল কাঁচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি শুধুমাত্র পার্শ্বকীয় সরণ হয়ে থাকে। তো এই যে এখানে অ্যান্সারটি দেওয়া হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাও। তো এখানে ইউভি রশ্মি এবং এটা হচ্ছে গামা রশ্মি হবে। গামা রশ্মি, দৃশ্যমান আলো এবং মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ মানে অনুতরঙ্গর কথা বলেছে। তো এগুলোর অ্যান্সারটি আমরা নেক্সট পেজে করে দিচ্ছি। প্রথমে হয়ে যাবে গামা রশ্মি, তারপরে ইউভি রশ্মি, নেক্সট হয়ে যাবে দৃশ্যমান, তারপরে অনুতরঙ্গ মানে মাইক্রোওয়েভ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। এই যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ওরই সঙ্গে বলছে বালোচক্র কোন নীতিতে কাজ করে থাকে। এটি হবে ফ্রেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে। বাম হস্ত নিয়ম অনুসারে। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। কি বলছে, একটি ইলেকট্রনের আধানের মান 1.6 × 10⁻⁻19 কুলম। তো এটা কুলম হবে, ডিগ্রি কুলম হয়ে গিয়েছে, ডিগ্রি নয়। তো
একে আমরা লিখতে পারি ইলেকট্রন এর মান তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওরই সঙ্গে বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে, তাহলে আই এর মান দেওয়া রয়েছে 3.2 অ্যাম্পিয়ার। বলছে ওর প্রস্থচ্ছেদের মান মধ্য দিয়ে 1 সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। তাহলে সময় সমান 1 সেকেন্ড, আর ইলেকট্রনের সংখ্যা এখানে জিজ্ঞাসা করেছে, মানে এন সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আইটি সমান এন ই, চলতড়িতের একেবারে প্রথমে আমরা এই সমীকরণটি জেনেছি। এখানে মানটি কার নির্ণয় করতে হবে? এন এর মান, অর্থাৎ আইটি বাই এন। আই এর মান কত? 3.2 ইন্টু টি এর মান 1, এন এর মান, আচ্ছা সরি 1 মিনিট, এখানে নির্ণয় করতে হবে এন এর মান, তাহলে নিচে ই হয়ে যাবে। আচ্ছা, তাহলে ই এর মান কত? 1.6 ইন্টু 10⁻⁻19। তো এই -19কে নিচে না লিখে আমরা উপরে লিখতে পারি, যে 10⁻19 উপরে তুলে দেওয়ার জন্য ওই মাইনাসটা প্লাস হয়ে গেল। তো 1.6 দিয়ে 2-এ চলে যাবে 3.2, অর্থাৎ 2 ইন্টু 10⁻9 এতটি ইলেকট্রন রয়েছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী, এখানেও একটি ম্যাথ রয়েছে। যদি একটি তারের মধ্য দিয়ে 0.5 তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহ আই সমান 0.5 অ্যাম্পিয়ার। বলছে 15 মিনিট ধরে চললে, টি সমান 15 মিনিট, 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তাহলে এই সমান 525 ক্যালোরি। বলছে তাহলে তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত? ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে আমরা যে সমীকরণটা ব্যবহার করব, এই আই টি এইচ এগুলোকেই দেখেই আমাদের প্রথমত যে সূত্রটি মনে পড়ে, জুলের সূত্র। জুলের দুটি সূত্র রয়েছে, একটি সিজিএস পদ্ধতিতে, একটি এসআই পদ্ধতিতে। এসআইতে সমীকরণটি হয়ে থাকে এই সমান আই স্কয়ার আর টি এত জুল, এবং সিজিএসের সমীকরণটি হয়ে থাকে এই সমান আই স্কয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। তো এখানে আমাদের প্রশ্নের মধ্যেও ক্যালোরি কথাটা আছে, তাই আমরা এই সিজিএসের সূত্রটি ব্যবহার করব। তো এই সমান আই স্কয়ার আর টি বাই 4.2, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে ভি এর মান। তাহলে আমরা জানি ভি সমান আই আর। তো এই সমীকরণটি থেকে আমরা আর এর মান নির্ণয় করে দ্বিতীয় সমীকরণে পুট করলেই আমরা ভি এর মান পেয়ে যাব। তাহলে প্রথম সমীকরণ থেকে আর এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এইচ ইন্টু 4.2 বাই আই স্কয়ার টি। তো এইচের মান কত? 225 ইন্টু 4.2 বাই আই এর মান হচ্ছে 0.5 ইন্টু টি। তো টি এর মানটি বসানোর পূর্বে আমাদের এই মিনিট থেকে সেকেন্ডে যেতে হবে, তাই 15-র সঙ্গে 60 দিয়ে গুণ করলাম, এত সেকেন্ড। তো 15×6 90 হয়ে থাকে, তাহলে 90, তার সঙ্গে আরও একটি শূন্য ছিল, এত সেকেন্ড। এখানে মানগুলো পুট করে নেব। তো নেক্সট পরবর্তী কাজ, এটাকে ক্যালকুলেশন করে আমাদের আর এর মানটি নির্ণয় করতে হবে। পয়েন্ট তুললে নিচে 10 হয়ে যাবে, নিচের পয়েন্ট তুললে উপরে 10 হয়ে যাবে। উপরের 0 নিচের 0 কেটে গেল, আর 5 দিয়ে দিলে 5×4 20, 5×5 25। তো আবারও 5 দিয়ে যেতে পারে, 5 লং 45, 5×1 5,
5 8 40, তার সঙ্গে একটি শূন্য, 9 দিয়ে যেতে পারে, 9 একে 9 হয়ে গেল, 9 দুগুণে 18 শূন্য। আবার একে 2 দিয়ে যেতে পারে, 2 একে 2 শূন্য, 2 দুগুণে 4, 2 একে 2, অর্থাৎ আমরা পাচ্ছি 21/10। তো 21কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 2.1। তো এই মানটি আমরা এবার এদিকে এসে ভি এর দ্বিতীয় সমীকরণটাতে পুট করব। এটা হচ্ছে 2.1 ওহম। তাহলে আই এর মান 0.5 ইন্টু আর এর মান 2.1, এই পয়েন্ট তুললে নিচে 10 হচ্ছে, এদিকের পয়েন্ট তুললে নিচে 10। তাহলে 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, অর্থাৎ এটার কাটাকাটি হচ্ছে না, তো 21/10 দুগুণে 20। তো 20 একে 20 হচ্ছে 1.05 এত ভোল্ট। যেহেতু আমাদের ভি এর মান নির্ণয় করতে বলেছে, তাই ভি এর একক হয়ে থাকে ভোল্ট। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, নিউক্লিয় বিভাজন কাকে বলে? এই যে নিউক্লিয় বিভাজন কাকে বলে সংজ্ঞা এবং তার সঙ্গে উদাহরণও দেওয়া হলো। নেক্সট বলছে শৃঙ্খল বিক্রিয়া কি? এই যে শৃঙ্খল বিক্রিয়া, এখানে চিত্র সঙ্গে দেওয়া হলো। নেক্সট পরবর্তীতে বলছে এ বি সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 3, 11, 19। তো মেন্ডেলিফের পর্যায় সারণীর মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে? তাহলে এটি 1 নম্বর হয়ে যাবে, 1 নম্বর শ্রেণীতে অবস্থান করেছে। নেক্সট দ্বিতীয়তে বলছে এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি? এটি হয়ে যাবে ধাতব গুণ বেশি সি এর। 3 নম্বরে কি বলছে, বি মৌলের সঙ্গে ফ্লুরিনের বিক্রিয়ায় সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়ে থাকে? তো এটি হবে যে সমযোজী। আচ্ছা, এটা হচ্ছে সমযোজী না তড়িৎযোজী হবে। তো কিভাবে হচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। এখানে বলেছে বি, অর্থাৎ বি এর পরমাণু ক্রমাঙ্ক বলছে 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে 2 8 1, তার সঙ্গে ফ্লোরিন এফ, এটি হবে যে 2 7, অর্থাৎ 9 এ পরমাণু ক্রমাঙ্ক। তো এখানে যদি আমরা যোজ্যতা কক্ষের একটি করে ইলেকট্রন নিই, তাহলে এর বি এর জন্য একটি, এদিকে হবে 7টি, 2 4 6 7। তাহলে এই বি এই এফকে একটি ইলেকট্রন দান করে দেবে। তাহলে বি এটা এর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2 8 এবং এটা প্লাসে পরিণত হচ্ছে কারণ একজনকে দিয়ে দিয়েছে। আর এদিকে এফ এর আগে ছিল 7টা, 2 4 6 7টা, আর বি এর কাছ থেকে নিয়েছে একটা। তো এর ইলেকট্রন বিন্যাস 2 7 ছিল, তার পরিবর্তে হয়ে যাবে 2 8। ওকে, এটা তাহলে একটা নিয়েছে যেহেতু এটা 1 মাইনাস, অর্থাৎ একে আমরা লিখতে পারি বি এফ। ওকে, তো এটি হচ্ছে যে তড়িৎযোজী যৌগ। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে মৌলের অধাতব ধর্ম শ্রেণী ও পর্যায় বরাবর কিভাবে পরিবর্তন হয় তা কিভাবে পরিবর্তন হয়, এই যে কিভাবে পরিবর্তন হয় দেওয়া হলো। এটা মৌলের অধাতব ধর্ম বলতে মৌলের ঋণাত্মকতার কথাই বলছে। নেক্সট ওর সঙ্গে বলছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এই যে আধুনিক পর্যায় সূত্র দেওয়া হলো। নেক্সট পরবর্তীতে বলছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথোড ও অ্যানোড রূপে কি কি ব্যবহার করা হয় এবং ক্যাথোড তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াটি লেখো। এই যে ক্যাথোড হিসাবে কার্বনের পুরুস্তর এবং গ্রাফাইট দণ্ডকে অ্যানোড হিসাবে ব্যবহার হয়, আর সংঘটিত বিক্রিয়া বলছে কেবলমাত্র ক্যাথোডের বিক্রিয়া, এই যে ক্যাথোডের বিক্রিয়া। ওকে, নেক্সট পরবর্তীতে
বলছে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই যে অসওয়াল পদ্ধতি 1 2 3 তিনটি স্টেপে হয়ে থাকে, তিনটি স্টেপ, তার সঙ্গে শর্ত এবং বিক্রিয়া দেওয়া হলো। নেক্সট বলছে জৈব অজৈব যৌগের পার্থক্যগুলি লেখো। এই যে জৈব আর অজৈব যৌগের পার্থক্য। ওরই সঙ্গে বলছে সরলতম হাইড্রোকার্বনটির নাম লেখো। এটি হয়ে যাবে মিথেন। নেক্সট জৈব বিশ্লেষ্য পলিমারগুলি পরিবেশ দূষণ ঘটায় না কেন, বা দূষণ ঘটায় না এটি ব্যাখ্যা করতে বলছে। এই যে এখানে অ্যান্সারটি তুলে ধরা হলো। তো আজকে আমরা যে পেজটি করেছিলাম দুটো পার্টের মাধ্যমে প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন এখানে আমরা সমাপ্ত করলাম। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আর প্রত্যেকটা ক্লাসে যেমন বলে থাকি, যারা এই ক্লাসে নতুন এসেছো তাদের জন্য আমরা যে দুটো ক্লাসের মাধ্যমে আমরা সলিউশনগুলো করলাম, যে অ্যান্সারগুলো রেডি হয়েছে তার পুরো ফুল পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমাদের কাছে পিডিএফটিকে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে, যেটা তোমাদের জন্য এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি পেয়ে যাবে। ওখানে ক্লিক করে তোমরা জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে তোমরা ওই গ্রুপের মধ্যে পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।